এখন যে ক্রাইম স্টোরিটা শুরু করছি সেটা দিল্লি লাগোয়া গুরুগ্রাম বা যেটাকে চলতি ভাষায় আমরা গুড়গাঁও বলে জানি সেখানকার ঘটনা। সেখানে বিক্রম চৌহান বলে একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন, যিনি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন। আর তার স্ত্রী, সেও একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার ছিল। তার স্ত্রীর নাম ছিল দীপিকা চৌহান। তো দুজন এবার তারা চাইছিল যে একটা সুন্দর ফ্ল্যাট ওই এলাকাতেই কিনতে, কারণ তাদের কাজের জায়গাটাও ছিল ওখানে। 2015-তে একটা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের খোঁজ পায়। অ্যাপার্টমেন্টটার নাম ছিল অ্যানসাল ভ্যালি ভিউ। সেখানে একটা মহিলা, তার নাম ছিল শেফালি বসিম তিওয়ারি, তার বয়স ছিল 35 বছর, একজন ম্যারিড মহিলা। তার দুখানা ফ্ল্যাট ছিল, একটাতে সে নিজে থাকতো, অন্যটা সে বিক্রি করতে চাইছিল। সেই ফ্ল্যাটটাই বিক্রম দেখতে আসে। বিক্রমকে সে ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যায়। সেই সময় তার হাজব্যান্ড যে সে অফিসে ছিল, সেই জন্য সেই যায় বিক্রম চৌহানকে সেই ফ্ল্যাটটা দেখাতে। ফ্ল্যাট দেখার পরে বিক্রমের খুব পছন্দ হয়ে যায়। বিক্রম বলে যে সে এই ফ্ল্যাটটা কিনবে। এদিকে বিক্রমকে দেখে কিন্তু সেই মহিলা, মানে যে ফ্ল্যাটের ওনার শেফালি, তার খুব পছন্দ হয়। বিক্রমেরও প্রথম দেখাতেই শেফালিকে ভীষণ পছন্দ হয়ে যায়। একদিন পরে বিক্রম নিজের স্ত্রী, মানে যিনি ব্যাংক ম্যানেজার, আসেন ফ্ল্যাট দেখাতে। যখন সে ফ্ল্যাট দেখতে আসে তখন মনে মনে শেফালি একটু কষ্ট পায়, কারণ শেফালি ভেবেছিল বিক্রম হয়তো একজন আনম্যারিড মানুষ। যাই হোক, তারপরে সব জানাজানি হয়। তারপরে দুজনের মধ্যে ডিল ফাইনাল হয়, ফ্ল্যাটটা বিক্রম কিনে নেয়। তো একদম কাছাকাছি, সামনাসামনি ছিল দুজনের ফ্ল্যাট, শেফালির আর বিক্রমের। আর বিক্রমের স্ত্রী, সে তো সব সময় নিজের ব্যাংকের কাজে, যেহেতু বেসরকারি ব্যাংক, তো সে রাত্রেবেলায় অনেক দেরিতে ফিরত। কিন্তু এই মহিলা, মানে শেফালি ছিল একজন রিপোর্টার, কিন্তু খুব ছোটোখাটো রিপোর্টার ছিল, খুব বেশি কাজ ছিল না তার। মাঝে মাঝে যখন তাকে কোনো বড় রিপোর্টার কিছু কাজ করতে, কিছু প্রজেক্ট তৈরি করতে দিত, তখন সে বাড়িতে বসেই সেটা করত। সে তুলনামূলক অনেকটা কম ব্যস্ত ছিল, আর তার কোনো ছেলে মেয়েও ছিল না। বিক্রম আর দীপিকার দুটো বাচ্চা ছিল, একটা 4 বছরের মেয়ে আর একটা 6 মাসের ছেলে। কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলায় ডিউটি থেকে ফিরে আসার পরে বিক্রম চৌহান বাইরে বেরোতো, নিজের অ্যাপার্টমেন্টেরই চারিদিকে একটু হাঁটা চলা করত। আর শেফালি কিন্তু ঠিক সেই টাইমেই গিয়ে বিক্রমকে জয়েন করত। আর শেফালির হাজব্যান্ড, সেও কাজে ব্যস্ত, এদিকে বিক্রমের স্ত্রী, সেও কাজে ব্যস্ত। দুজন কিন্তু সব সময় প্রত্যেক দিন সন্ধেবেলায় অনেকটা সময় একসাথে কাটাতো। এইভাবে ধীরে ধীরে আশেপাশের যে ফ্ল্যাটের লোকজনেরা, তারাও এই ব্যাপারটা খেয়াল করছিল, কিন্তু তারা ভাবছিল হয়তো শেফালির কাছে ফ্ল্যাটটা কিনেছে, সেই জন্য হয়তো তাদের মধ্যে এইরকম ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। কিন্তু সব সময় তারা দুজন একসাথেই ঘুরতো। তারপরে এবার ওই সামনের জায়গা থেকে ঘোরাঘুরিটা বাইরে চলে যায়, বিভিন্ন জায়গায়, পার্কে, মলে, সিনেমা হলে তারা একসাথে ঘুরতে শুরু করে। এই ব্যাপারটা 2015 থেকে 2018 পর্যন্ত চলছিল। তো ব্যাপারটা ধীরে ধীরে কিন্তু অনেকটাই সবাই জেনে ফেলেছিল, বিশেষ করে বিক্রমের যে স্ত্রী দীপিকা, সে জানতে পেরেছিল। আর এদিকে শেফালির হাজব্যান্ড, সেও জানতে পেরেছিল। শেফালি অনেক ঝগড়াঝাটি করে নিজের হাজব্যান্ডের কাছে ডিভোর্স নিয়ে নেয়। বিক্রম কিন্তু কিছুতেই দীপিকাকে বুঝিয়ে উঠতে পারছিল না যে আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। দীপিকা বলছিল সে কিছুতেই বিক্রমকে ডিভোর্স দেবে না, কারণ তাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। তো এর মধ্যে বিক্রম কিন্তু অনেক রকম অত্যাচার, মানে কথায় কথায় মনোমালিন্য, ঝগড়া করা, হাত তোলা, এগুলো সবই করছিল। প্রত্যেক দিন ডিভোর্স চাইছিল, তাও কিন্তু দীপিকা তাকে কিছুতেই ডিভোর্স দিচ্ছিল না। শেফালি যেহেতু নিজের বরের কাছে ডিভোর্সটা নিয়ে নিয়েছিল, সে আরও রেগে যাচ্ছিল। সে তাড়া করছিল যে কোনোভাবেই হোক তাড়াতাড়ি নিজের স্ত্রীর কাছে ডিভোর্সটা চাও। বিক্রম কিন্তু চেষ্টা করছিল, কিন্তু ডিভোর্স পাচ্ছিল না। বিক্রম নিজের স্ত্রীর কাছে বলে যে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে ডিভোর্স করব না, আমি শেফালিকে ছেড়ে দেবো, আমরা কোথাও একটা দূরে ঘুরতে যাই, আমাদের একসাথে ঘোরার, কাছে থাকার খুব দরকার।
বিক্রম আর শেফালি মিলে একটা প্ল্যানিং করে যে বিক্রম নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে নৈনিতালে ঘুরতে যাবে। সেখানে গিয়ে সে পাহাড় থেকে নিজের স্ত্রী দীপিকা, যে ব্যাংক ম্যানেজার ছিল, তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। এইভাবে সে মারাও যাবে আর ব্যাপারটাকে অ্যাক্সিডেন্ট বলে দেখিয়ে দেওয়া যাবে। তারপরে সে ফিরে এসে শেফালির সাথে বিয়ে করবে। এই রকম একটা প্ল্যানিং করার পরে সে 2018 ফেব্রুয়ারি মার্চ নাগাদ নিজের স্ত্রীকে নিয়ে নৈনিতাল বেড়াতে যায়। কিন্তু তার স্ত্রী কোনোভাবে হয়তো ব্যাপারটা জানতে পেরেছিল বা তার সত্যি সত্যিই শরীর খারাপ ছিল, সে কিছুতেই হোটেল থেকে বাইরেই যায়নি। সে বলে যে আমার খুব শরীর খারাপ, আমি কোথাও যেতে পারবো না। এবার ছুটির দিন কটা কেটে যায়। কেটে যাওয়ার পরে ভীষণ বিরক্ত হয়ে বিক্রম আবার নিজের ফ্যামিলিকে ফেরত নিয়ে গুড়গাঁও চলে আসে। এদিকে ব্যাপারটা শেফালি জানার পরে সে আরও ভীষণ রেগে যায়। তার শেফালি সবসময় বিক্রমের সাথে ঝগড়া করছিল যে আমি ডিভোর্স নিয়ে নিলাম আর তুমি কিছু করতে পারছো না, ডিভোর্স নেওয়ার পরেও আমরা একসাথে থাকতে পারছি না। তো শেফালিকে শান্ত করার জন্য বিক্রম আবার একটা ট্যুর প্ল্যান করে, সেটা হচ্ছে লে লাদাখ। সে শেফালিকে সঙ্গে নিয়ে লে লাদাখ বেড়াতে যায়। একদম ওপেন ঘুরতে থাকে, অনেক ফটো তুলে মাঝে মাঝে নিজের স্ট্যাটাসে আপলোড করে, ফেসবুকে আপলোড করে। এগুলো দেখে তার স্ত্রীর খুব দুঃখ হয়। সে কি করে, বিক্রমের বাবা মাকে ব্যাপারটা জানায়। বিক্রমের বাবা মা দুজনেই গুড়গাঁও চলে আসে। গুড়গাঁও এসে তারা নিজের ছেলের সাথে কথা বলে। সেটা ছিল 2018 অক্টোবর মাস। এসে নিজের ছেলেকে খুব বোঝায়, বলে যে যদি বয়স কম ছিল তখন যদি তুমি এই ধরনের কোনো কাজ করতে তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন তুমি বাচ্চাদের বাবা, 6 মাসের ছেলে আছে তোমার 4 বছরের মেয়ে আছে, তুমি এই বাচ্চাদের মতো এই কাজগুলো কেন করে বেড়াচ্ছ। এইসব নানা রকম বোঝাবার পরে তারা 2018 27 অক্টোবর তারা বাড়ি ফিরে যায়। এদিকে সকাল থেকেই বিক্রম নিজের স্ত্রীর ওপর ভীষণ রাগ করেছিল। কারণ কি, সে কখনোই চায়নি যে তার মা বাবাও ব্যাপারগুলো জানুক বা তাদেরকেও এই ব্যাপারের মধ্যে ইনভলভ করা হোক। সেই জন্য সে নিজের স্ত্রীকে খুব বকাবকি করছিল, এমনকি সকালবেলায় হাতও তুলেছিল। 27 অক্টোবর 2018 সাল, সেদিন ছিল করওয়া চৌথের দিন। করওয়া চৌথ মানে উত্তর ভারতে এই পর্বটা পালন করা হয়। বেশিরভাগ যে ম্যারিড মহিলা তারা উপোস করে স্বামীর দীর্ঘ আয়ুর জন্য। তো সেই দিনটা হচ্ছে করওয়া চৌথ। করওয়া চৌথের দিন দীপিকা সে খুব সাজগোজ করে নিজের হাজব্যান্ডের অপেক্ষা করছিল। হাজব্যান্ড আসে, তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। আর 9:37 একটা মেসেজ আসে। শেফালি দীপকের ফোনে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, তাতে লিখেছিল ফেক দো, আর তারপরে একটা গালাগালি লিখে তারপরে লেখা ছিল ফটাফট। তার মানেটা আমরা জানি যে তাড়াতাড়ি ফেলে দাও, তারপরে একটা গালাগালি। করওয়া চৌথে যখন উপোসটা ভাঙে মহিলা, তখন সেটা সাধারণত চাঁদ দেখার পরে উপোসটা ভাঙা হয়। তো চাঁদটা দেখার জন্য দীপিকা নিজের 8 তলা ফ্ল্যাটের ব্যালকানিতে এসেছিল, সঙ্গে তার হাজব্যান্ডও ছিল। আর এই পুজোর নিয়ম হচ্ছে যে প্রথমে চাঁদ দেখে, তারপরে হাজব্যান্ডের দিকে দেখে, তারপরে জল খাওয়া হয়। সারাদিন মহিলারা উপোস করেই থাকে। এই রকম একটা উপোস ভাঙার টাইমে দীপিকা আর তার হাজব্যান্ড তারা দুজন সামনাসামনি তাদের 8 তলা উঁচু ফ্ল্যাটের ওপরে ব্যালকানিতে দাঁড়িয়েছিল। তার হাজব্যান্ডের ফোনে ওই মেসেজটা আসে, সঙ্গে সঙ্গে সে নিজের স্ত্রীর গলাটা চেপে ধরে, ওই অবস্থাতেই তাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। পরের দিন পুলিশ আসে। যদিও বিক্রম চাইছিল বলতে যে তার স্ত্রী পা পিছলে বা নিজেই ইচ্ছা করে হয়তো সুসাইড করার জন্য লাফিয়েছে, কিন্তু সেরকম সে প্রমাণ করতে পারেনি। কারণ পোস্টমর্টমের সময় মহিলার গলায় আঙুলের ছাপ, নখের ছাপ ইত্যাদি দেখা যায়, এবং ভদ্রলোকের নখটা যখন চেক করা হয় তার মধ্যে ভদ্রমহিলার গলার ওপরের যে চামড়ার যে আবরণ, সেটারও কিছু অংশ তার নখের ভেতরে পাওয়া যায়। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। তার বিভিন্ন ফোন কল, তার মেসেজ, তার হোয়াটসঅ্যাপ, এতদিনের অ্যাক্টিভিটি বা তার অ্যাপার্টমেন্টে, তার ফ্ল্যাটের চারিদিকে লোকজনেদের যে বয়ান ছিল, তার উপর ভিত্তি করে সেই মহিলা মানে শেফালি বসিন তিওয়ারি, তাকেও অ্যারেস্ট করা হয়।
তারপরে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ, বিচার চলা ইত্যাদি হয়। তো শেফালি সেই সময় প্রেগনেন্ট ছিল 6 মাসের, সেই জন্য কোর্ট তাকে জামিনে ছেড়ে দিয়েছিল। 2019-এ কিন্তু সে ছাড় পেয়ে গেছিল। কিন্তু দীপিকার যে হাজব্যান্ড, সে এখনো জেলে, তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আর বাচ্চা দুটো নিজের দাদা দাদির কাছেই থাকে।